ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া বা ক্রেডিট ক্রিয়েশন বাই কমার্শিয়াল ব্যাংক। অত্যন্ত একটা ইন্টারেস্টিং বিষয় যে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে নোট প্রিন্ট করার মতো ক্ষমতা নেই, অর্থাৎ টাকা ছাপাতে পারে না। তৎসত্ত্বেও বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে দেশে অর্থের যোগান বৃদ্ধি করতে পারে সেটাই ব্যাখ্যা করা যায় এই আমানত সৃষ্টি বা ঋণ সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখন এই আমানত সৃষ্টি বা ঋণ সৃষ্টি কিভাবে করে এই প্রক্রিয়াটা ব্যাখ্যার আগে আমরা আলোচনা করে নেব যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে মূলত দুই ধরনের আমানত সৃষ্টি হয়। একটা হচ্ছে প্রাথমিক আমানত, যখন কোনো মানুষ, ব্যক্তি বা সংস্থা কেউ অর্থ ব্যাংকে গিয়ে জমা দেয়, ব্যাংক তখন তার নামে একটা অ্যাকাউন্ট বা আমানত খুলে দেয় এবং এইভাবে যে আমানত সৃষ্টি হয় সেটাকেই আমরা বলি প্রাইমারি ডিপোজিট বা প্রাথমিক আমানত। অ্যাকচুয়ালি এই ধরনের আমানত কিন্তু দেশে অর্থের যোগান বৃদ্ধি করে না, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক ঋণ দেয় সরাসরি নগদ অর্থ তাদের হাতে তুলে না দিয়ে তাদের নামে একটা আমানত বা অ্যাকাউন্ট খুলে ওই আমানত বা অ্যাকাউন্টে লোন অর্থ জমা করে। ফলে দেখা যায় যে প্রতিটা ঋণের ক্ষেত্রেই একটা করে আমানত সৃষ্টি হয়। এই জন্যই বলা হয় এভরি লোন ক্রিয়েটস আ ডিপোজিট, অর্থাৎ প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে। অ্যাকচুয়ালি এই যে ঋণ দানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক যে আমানত তৈরি করলো বা যে আমানতগুলো খুললো, এই ধরনের আমানতকে বলা হয় ডেরিভেটিভ ডিপোজিটস বা উদ্ভূত আমানত। তাহলে ব্যাংক এই যে সক্রিয় লেনদেন বলতে এই উদ্ভূত আমানতগুলোর মাধ্যমে বোঝায় এবং এই উদ্ভূত আমানতের মাধ্যমেই কিন্তু দেশে অর্থের যোগান বৃদ্ধি পায়। এখন ব্যাংক কিভাবে অর্থের যোগান বৃদ্ধি করে বা আরো স্পেসিফিক্যালি বললে কিভাবে ঋণ সৃষ্টি করে বা আমানত সৃষ্টি করে, এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে গেলে আমাদের কতগুলো অনুমান আগে আলোচনা করে নিতে হবে, যে অনুমানগুলোর উপর ভিত্তি করে আমরা আলোচনাটা করব এবং সেক্ষেত্রে আলোচনাটা বুঝতে সুবিধা হবে। শুধু তার আগে একটা কথা বলে নিই, খুব ইন্টারেস্টিং বিষয়, যে তোমার আমার পকেটে যে টাকা থাকে, ধরো আমার পকেটে 100 টাকা আছে, কেউ এসে ঋণ চাইলো, আমি ম্যাক্সিমাম তাকে কত টাকা ঋণ দিতে পারি? আমি ম্যাক্সিমাম তাকে 100 টাকাই ঋণ দিতে পারি, তার বেশি তো সম্ভব না। কিন্তু দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এককভাবে বা সামগ্রিকভাবে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো মিলিয়ে তারা কিন্তু তাদের যে আমানত, সেই আমানতের বেশ কয়েক গুণ ঋণ দিতে পারে, অর্থাৎ তারা ঋণ সৃষ্টি করতে পারে। আমানত সৃষ্টির মাধ্যমে এই যে ঋণ সৃষ্টি, এই প্রক্রিয়াটাই আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনার পূর্বে প্রথমে দেখে নেব যে এই আলোচনার জন্য আমাদের দেশ কি কি অনুমানের প্রয়োজন। প্রথম যে অনুমান সেটা হলো, আমরা ধরে নিচ্ছি যে দেশের মধ্যে একাধিক বাণিজ্যিক ব্যাংক আছে। দ্বিতীয়ত, প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ নগদ জমা হিসাবে রাখতে হয়। এইখানে একটা কথা বলার আছে যে বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতের যে অংশ নগদ জমা রাখে, আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাজ এর আগে আলোচনা করেছি আগের পর্বের ভিডিওতে, সেখানে আমরা দেখেছি নগদ জমার অনুপাত বা সিআরআর। এই সিআরআর ছাড়াও, অর্থাৎ নগদ জমা ব্যাংকে যে রাখতে হচ্ছে সিআরআর, বা ব্যাংকে রাখতে হয় এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এই সিআরআর এসএলআর ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানতের একটা অংশ নগদ রেখে দেয়, যে তার কাস্টমার বা গ্রাহকদের
প্রয়োজন মেটানোর। অর্থাৎ কেউ ব্যাংকে টাকা তুলতে এলে সে তাকে তো আর বলতে পারবে না ব্যাংকে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, কালকে এসো বা এর পরে এসো, তা তো বলা যায় না। ব্যাংক তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছে যে জনগণ যে টাকা রাখে তার কতটা অংশ সে তুলতে পারে, সেই অংশটাকে নগদ রেখে, অর্থাৎ সিআরআর এসএলআর এই দুটোর সাথে ওই নগদ অংশটা ধরে টোটাল অংশটাকেই আমরা এখানে নগদ জমার অনুপাত হিসাবে ধরে নিচ্ছি। তাহলে যে অংশটা এরম নগদ জমার অনুপাত, তার বাইরে যে অংশটা, সেই অংশটাই ব্যাংক ঋণ দেবে। তৃতীয় যে অনুমান সেটা হলো যে জনগণের নগদ অর্থের চাহিদা সম্পূর্ণ মিটেছে। এর মানে কি? তার মানে মানুষ তার বাড়তি যে নগদ অর্থ, তার হাতে যে নগদ অর্থ থাকবে, লিকুইড ক্যাশ, সেইটা তারা হাতে রেখে দেবে না। তারা কি করবে? সেই অর্থ তাদের কাছে যদি আসে তাহলে তারা কোনো না কোনো ব্যাংকে সেটা জমা করবে, অর্থাৎ বাণিজ্যিক কোনো না কোনো বাণিজ্যিক ব্যাংকে ওই অর্থটা জমা পড়বে। একই রকমভাবে আমরা চতুর্থ যে অনুমানটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে কোনো অতিরিক্ত নগদ জমা থাকে না, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ জমার অনুপাতের অতিরিক্ত পুরো টাকাটাই ঋণ হিসাবে প্রদান করে এবং ঋণ দিতে চাইছে ব্যাংক, এবং দেশে আমরা ধরে নিচ্ছি যে দেশের ঋণের যথেষ্ট চাহিদা আছে এবং ব্যাংক যে সুদের হারে ঋণ দেয় সেই সুদের হারটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, স্থির ধরে নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। এই আলোচনাটা বোঝার সুবিধার্থে আমরা প্রথমে একটা গাণিতিক উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝবো, তারপর শেষে আমরা কনক্লুশন। ভিডিওটা স্কিপ করে দেখলে এই অংশটা বুঝতে না পারলে বিষয়টা অত্যন্ত কঠিন লাগবে, ওই জন্য খুব ভালো করে পুরো অংশটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আচ্ছা, আমরা এবার একটা গাণিতিক উদাহরণের সাহায্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করছি। ধরি দেশে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক আছে, যেমন ধরা যাক বাণিজ্যিক ব্যাংকগুলোর আমি ABC এর নাম, এ, বি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ডি, 4টে ব্যাংক ধরলাম দেশে আছে। এবার কোনো একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে 1000 টাকা নিয়ে কোনো ব্যক্তি এ ব্যাংকে জমা করলো। তাহলে এ ব্যাংকে ডিপোজিট হলো কত? এ ব্যাংকে ডিপোজিট হলো 1000 টাকা। এখন এ ব্যাংক এই 1000 টাকার থেকে আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি ব্যাংকগুলো, সব ব্যাংকগুলো দেশের সিআরআর হচ্ছে নগদ জমার অনুপাত ধরলাম, বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি সিআরআর হচ্ছে 10%, নগদ জমা 10%। তাহলে ব্যাংক কি করবে? এ ব্যাংক এই ব্যক্তির নামে আমানত খুলে সেখানে 1000 টাকা জমা দেখিয়ে দেবে এবং সেই 1000 টাকার 10% মানে কত? 1000 টাকার 10% মানে 100 টাকা। তাহলে 1000 টাকার 10% 100 টাকা সে কি করবে? 100 টাকাটা রেখে দেবে নগদ জমা হিসাবে এবং বাকি টাকাটা সে, বাকি টাকা কত? 1000 টাকা থেকে যদি 100 টাকা চলে যায় তাহলে বাকি টাকা হচ্ছে এখান থেকে আমি পাবো 900 টাকা, অর্থাৎ বাকি টাকা যেটা আমরা বলতে পারি 900 টাকা, তাই তো? এই 900 টাকা কি হবে? 900 টাকা এ ব্যাংকটা ঋণ দিতে পারবে। কোনো ব্যক্তি এসে এ ব্যাংকের কাছে, তাহলে এই যে 100 টাকা সিআরআর রেখেছিল, রেখে নগদ জমা রেখে এ ব্যাংক 100 টাকা নগদ জমা রেখে 900 টাকা ঋণ দিয়েছে। এই 900 টাকা কেউ ঋণ নিল, সে ঋণ নিয়ে এই জামা কাপড় কিনতে পারে
বা অন্য কোনো জিনিস, তাহলে জামা কাপড় কিনুক বা যাই করুক এই 900 টাকাটা খরচ হবে। খরচ হলে ঘুরে ফিরে কোনো একটা ব্যাংকে গিয়ে জমা হবে। আমি ধরে নিলাম এইটা চলে গেল বি ব্যাংকে, যার কাছে এই 900 টাকাটা এসেছিল সে বি ব্যাংকে এই টাকাটা জমা দিল। তাহলে বি ব্যাংকে প্রাথমিক আমানত কত হলো? বি ব্যাংকে প্রাথমিক আমানত হিসাবে জমা পড়লো 900 টাকা। এখন বি ব্যাংক এই 900 টাকার আবার কি করবে? এই 900 টাকার আবার 10%, অর্থাৎ এই 900 টাকার 10% অর্থাৎ 90 টাকা নগদ জমা রেখে দিয়ে বাকি কত টাকা থাকলো? বাকি টাকা থাকছে 810 টাকা। 810 টাকাটা কি করবে? 810 টাকাটা তখন 810 টাকা তখন কোনো না কোনো ব্যক্তিকে ঋণ দেবে, এবং যে এই 810 টাকাটা ঋণ হিসাবে পাবে, এই 810 টাকাটা যে ঋণ হিসাবে পাবে, সে এই টাকাটাও কোনো না কোনো ব্যাংকে এসে জমা করবে। অর্থাৎ এই ব্যাংকে জমা কত দাঁড়ালো? এই ব্যাংকে জমা দাঁড়ালো 900 টাকা, সরি, এই ব্যাংকে জমা হলো 810 টাকা। এখন এই ব্যাংক আবার এই 810 টাকার 10% কত? 810 টাকার 10% অর্থাৎ 81 টাকা। 81 টাকা নগদ জমা রেখে বাকি কত থাকলো? 810 থেকে 81 বাদ দিলে যে টাকাটা থাকলো সেটা হচ্ছে, বিয়োগ করলে দেখছি আমরা কত, 729 টাকা। তাহলে ডি ব্যাংকে এই সি ব্যাংক 729 টাকা ঋণ দেবে। সেই ঋণটা কোনো না কোনো ভাবে অন্য কোনো ব্যাংক, ধরলাম ডি ব্যাংকে এসে পড়লো, তাহলে 729 টাকা ডি ব্যাংকের প্রাথমিক আমানত। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যাংকগুলোতে এ ব্যাংকে 1000 টাকা, বি ব্যাংকে 900, সি ব্যাংকে 810, ডি ব্যাংকে 729, এইভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকছে। অ্যামাউন্টগুলো দেখো ক্রমশ কমে যাচ্ছে, কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকছে। তাহলে এইভাবে মোট আমানত কত দাঁড়ালো? আমি যদি মোট আমানত টোটাল ডিপোজিট করি, টোটাল ডিপোজিট এটা ইকুয়ালস টু হচ্ছে কত দাঁড়াচ্ছে? 1000 টাকা প্রথমে ছিল, তারপরে 900 টাকা, তারপরে 810 টাকা, তারপরে 729 টাকা, তারপরে এইভাবে চলতেই থাকছে। এবং এই যদি যোগগুলো আমরা করি তাহলে দেখব যে এই 1000 বা 900 বা 810 গুণোত্তর প্রক্রিয়া, এইগুলো একেবারে ইনফিনিটি পর্যন্ত এটা চলছে ক্রমশ। তাই এই যোগফল যদি আমরা করি গুণোত্তর প্রগতির নিয়ম অনুযায়ী, এই যোগফলটাকে আমরা এইভাবে যদি যোগ করি ফর্মুলা ফেলে, তাহলে দেখা যাবে এটা হবে 10,000। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর 1000 টাকা আমানত নিয়ে ঋণ সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছে এবং আলটিমেটলি 10 গুণ অর্থাৎ 10,000 আমানত সৃষ্টি করছে। কিভাবে এটা আমরা 10,000 পেলাম? এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি সিরিজ থেকে আমরা দেখাতে পারি, এখানে সেটার ব্যাখ্যা করছি না। কিন্তু তাহলে এইভাবে কত গুণ মোট আমানত সৃষ্টি হচ্ছে? কি প্রাথমিক আমানত ছিল 1000, মোট আমানত হলো 10,000। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে যদি আমরা টোটাল ডিপোজিটস, এখানে যদি লিখি টোটাল ডিপোজিটস ইকুয়ালস টু প্রাইমারি ডিপোজিট, অর্থাৎ প্রথমে ইনটু 1 বাই নগদ জমার অনুপাত। যদি নগদ জমার অনুপাতকে আমরা নরমালি স্মল আর দিয়ে ডিনোট করি, অর্থাৎ আমরা তাহলে বলতে পারবো যে প্রাথমিক আমানত এবং 1 বাই আর করলেই আমরা মোট আমানত কত ব্যাংকগুলো সৃষ্টি করছে সেটা বের করতে পারবো। এই যে 1 বাই আর, এই 1 বাই আরটাকেই বলা হয় ক্রেডিট মাল্টিপ্লায়ার বা ঋণ সৃষ্টির গুণক। ঋণ সৃষ্টির গুণক 1 বাই আর।
দেখা যাচ্ছে যদি আর এর মান আমি 10% ধরেছিলাম, তাহলে 1/r মানে কত? 1/10%। 1/10% মানে 10। তাহলে 10 গুণ ঋণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ 1000 টাকা নিয়ে কাজ শুরু হয়েছিল, বা প্রাথমিক আমানত 1000 টাকা ছিল, সেখান থেকে ব্যাংকগুলো মিলিয়ে 10 গুণ অর্থাৎ 10,000 আমানত সৃষ্টি করতে পেরেছে। যদি নগদ জমা 20% হয়, সেক্ষেত্রে 20% মানে 1/r, তাহলে 1/20% মানে কত হয়? 1/20% মানে হয় 5। তার মানে ব্যাংকগুলো যদি 1000 টাকা প্রাথমিক আমানত দিয়ে ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা শুরু করত, তাহলে মোট আমানত হতো তার 5 গুণ অর্থাৎ 5,000। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকগুলোর আমরা কতটা ঋণ সৃষ্টির দরুন কতটা অর্থ যোগান পরিবর্তন হচ্ছে। দেখো, প্রথম যে 1000 টাকা যেটা প্রাথমিক আমানত ছিল, সেই প্রাথমিক আমানত কিন্তু অর্থ যোগানকে প্রভাবিত করে না, বা অর্থের যোগান তার দ্বারা পরিবর্তিত হয় না। তাহলে আমরা যখন এই যে আমরা এখান থেকে ইজিলি এইভাবে বের করতে পারি যে মোট আমানত মানে টোটাল ডিপোজিটস, এখান থেকে যদি আমরা মাইনাস করি প্রাইমারি ডিপোজিট, তাহলে পারেই আমরা ইকুয়ালস টু পেয়ে যাব যে চেঞ্জ ইন মানি সাপ্লাই, অর্থাৎ অর্থের পরিবর্তন। এইভাবে আমরা, বা এটাকে অনেকে এইভাবেও লেখা যেতে পারে যে ডেল্টা এম, অর্থাৎ অর্থ যোগানের পরিবর্তন ডেল্টা এম সমান সমান হচ্ছে টোটাল ডিপোজিটস মাইনাস প্রাইমারি ডিপোজিটস। এইভাবেও আমরা মানি সাপ্লাই চেঞ্জটাকে লিখতে পারি। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আশা করি ঋণ সৃষ্টির এই প্রক্রিয়াটা সবার কাছে পরিষ্কার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।